আমরা কোনো মৃত্যুকে পরোয়া করি নাই, আমরা নিজের স্বার্থের জন্য যুদ্ধ করি নাই, ব্যক্তি স্বার্থের জন্য করি নাই। বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে এই দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছি, 7.5 কোটি বাঙালির জন্য যুদ্ধ করছি। দৈনিক লাখো কণ্ঠ। আসসালামু আলাইকুম দর্শক, দৈনিক লাখো কণ্ঠের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিম এমদাদ। আমরা আজকে এমন একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যিনি একজন সত্যিকার অর্থে বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের যোদ্ধা, এবং যুদ্ধ করতে গিয়ে ওনার অনেক কিছু উনি হারিয়েছেন, এবং এই অনেক কিছু হারানো মানুষটাকে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তিনি হচ্ছেন জনাব হাবিবুর রহমান। জি, আপনি কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছেন না? জি ইনশাল্লাহ। দর্শক, আমরা ওনার সাথে বিস্তারিত কথায় যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি। সেটা হচ্ছে, উনি যে সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা সেটার বিভিন্নভাবে প্রমাণ রয়েছে, এবং তিনি বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যা যা করা দরকার উনি সেই কাজগুলো অলরেডি করে রেখেছেন। কিন্তু উনি স্বীকৃতি পাচ্ছেন না কেন, সে বিষয়ে আমরা ওনার কাছে বিস্তারিত জানবো, বা এর জন্য আর কি করা লাগবে সেটাও আমরা জানবো। তো প্রথমে আমরা যাব, হাবিবুর রহমান সাহেব, আপনার বাড়ি কোথায়? বরিশাল, মেলনগর। আচ্ছা, আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিভাবে, কার মাধ্যমে আপনি মূলত? প্রথম যখন এটা আবার ঘোরায় যাওয়া লাগে, ওর দিয়ে ছিল যখন আমি এই ঢাকা শহরে আসি 70 সালে। আচ্ছা, আসার পরে তখন ঢাকায় গেলাম। এখানে আরটুকু না বললে হয় না, যাই হোক আসছি যে কোনো আমাকে মানে ঢাকা আসছি। আসার পরে তো এখন কিছুদিন থাকার পরে আমার টাকা পয়সা নাই, রিক্সা চালানো শিখলাম। আচ্ছা, শেখার পরে ওই বঙ্গবন্ধুর ওই হইলো, বঙ্গবন্ধু আমার বংশালের আমলি সভাপতি ফজল করিম সাহেব, উনি আবার ওনার খুব ঘনিষ্ঠ ছিল। অনেক কিছু জানি ওনার লাগে, আমি ফজল করিম সাহেবের লাগে আমি সবসময় আইটেম একদম কথা বলতে আমার খুব ভালোবাসত। তো এলা ওনার যে মিছিলে আসতেছে নবপুর উঠের থেকে এইদিকে আসতেছে পর অনেক নির্বাচনে সব জায়গায় আসতে আর মানে সবার লাগে অ্যাঞ্চিভ করে। ধর আমি অনেক লোক, লেবার কন, কুলি, মজুর, রিক্সা চালক, সবাই লাগে নিয়েছে। তখন এইটা কেনারে শেখ সাহেবের বাস্তব কখন দেখি নেই, এই প্রথম দেখি বঙ্গবন্ধুরে। দেখেই করলাম কি সবাই হাত মিলায়, আমিও দিয়ে বঙ্গবন্ধুর হাতটা ধরে হাতটা এইভাবে বুকের মধ্যে হাত মিলেছি। অনেক লোক সাক্ষী আছেন কিনা জানি না, হয়তো আমার এখন সবাইকে আর মহিলা গেছেন, কেউ নাকি বাইসা আছেন, নিশ্চিন্ত অবশ্যই কেউ দেখছেন। আল্লাহ ভরি করুন সাহেব বাইসা নাই, কার কাছে সাক্ষী দেবো। যাই তখন আমার নির্বাচন তো আল্লাহ রহমতে আমার বঙ্গবন্ধু 100-100 জানেন, ইতিহাস সবাই জানে। 25 মাসে রাজার বাচ্চা গণ্ডগোল শুরু হইল। কাকা সাবিও সকালবেলা দিয়ে হাজার মানুষ মরতেছে, অনেক মানে বড় মরতে, সারা রাত তো খালি গোলাগুলো হইতেই ছিল। সকালবেলা কী করুন, বাড়ির থেকে রাগ করে আইসি, বাড়ি যেতেও পারি না, অন্দি থাকতে পারতাছি না, বাদ দিয়ে দেশে গেলাম গা। যাই আবার কেমনে এই কমটা কমে কিনে যোগদান করলাম। কুদ্দুস মোল্লা আর খালেক জমাদার আমাকে এখানে দেয়ার বাড়ি হলো মুলাদি। তা আমাদের এই বরিশাল সেক্টর কমান্ডার হইলো, 9 নম্বর সেক্টর কমান্ডার হইলো আপনার ওই কুদ্দুস মোল্লা আর খালেক জমাদার আছে। যাই হোক, তো এখানে কমান্ডার যারা আছে এগুলোকে মিলা এই আমরা অস্ত্র তৈরি করলাম। একটা অস্ত্র 8 জন 10 জন মিলা ট্রাই দিছি, একটা রাইফেল অস্ত্র নাই তো। তো এই একটা যখন ট্রাই দিয়া আস্তে আস্তে অস্ত্র আইতে আসছি, আমাকে হাত বাড়িয়ে দিয়েছে। তা আমাকে ডিটেলে কই নদীর, কারণ সড়ক যোগাযোগ নেই, নদীর পরে আমাকে টহল দিতে হয় সবসময়। আমরা গান মধ্যে দিয়ে আসে আক্রমণ চালিয়ে যাবো। তারপরে কাকা এমনি কিছে আমাকে গ্রামে ঢুকলো, হিন্দু বাড়ি ঢুকলো আর কি, ঢুকে এক হিন্দু বাবুর মারিয়া ফেলো, নিখিল বাবু তার নাম, তারে গুলি করে মারিয়া ফেলিল। উত্তরে করে মারার পরে আমরা আবার খবর পাইলাম, পাইয়া আমরা ওই বাড়িতে গেলাম যে উনি কি যে ওই মাইরা গেছে গা, পশ্চিম দিকে 3 মাইল দৌড়ে গিয়ে ধরছি, এক সরমি দিয়ে নিয়ে গুলি করে মারি। মাইরা যখন আসি তখন এরা আপনার 8-9 মাস, 6-7 মাস না 5 কি 6 মাস আমি ও এনেছিলাম আর কি, 5 মাস কি 5.5 মাস এরকমভাবে আর কি আমি ফোনে। তো অনেক ওরে মাইরা আমরা আসি পর 2-3 দিন পরে দিয়ে আর্মি আর রাজাগর পুরো এলাকা ভরে গেল গা। তখন তো আর দেশে থাকা যাবে না, এই দেশ ছাড়লাম, বহুত কষ্টে ঢাকা আইসি। যাই হোক, আসার পরে ফজল করিম স্যারের কাছে গেলাম, স্যার আমরা কিনে কী করবো, আমাকে ভারতে পাঠিয়ে দেন। তোমরা কজন আছো? আমি 3-4 জন আমরা আছি। তোমাকে দেওয়া লাগবে না, এখানে সব কিছু আছে।
তা আমি স্যার আমরা তো কিছু ট্রেনিং দিছি, হয়তো পুরোপুরি নাও থাকতে পারে, আমরা একটা বিল্লা মিলে আমরা ট্রাই দিছি। তা আমরা এই রাজাকার মারি আইছি, স্যার অনেক কী করুন ভারত আমার পাড়ে দেন, কারণ এখানে সব অবস্থা চিন্তা করো না। তো অনেক কমান্ডারের কাছে আমার পাড়া মুখলিস সাহেবের কাছে পাড়ায়। আচ্ছা তো উনি যায় এই আস্তে আস্তে এই যে ইসলামাবাদ যেটা এখন ঢাকা না পারি না, যেটা ওয়াসা, এই ও ঢাকা শহরে পানি সব সাপ্লাই হয়, দিনে দুপুরে ওখানে মানুষ যেত না ভয়ে। ওই ইসলাম জায়গাটা কোনো বাড়ি ঘর কিছু না, খালি খেত আর খেত, পাট খেত, ধান খেত, ঝোঁক জঙ্গল, কিচ্ছু ছিল না। ওই কামবাঙ্গার সব তো মানে কোনো বাড়ি ঘরে নেই, সোজা কথা একদম। আমরা দিনে বেলা 18 বছর চলিয়া কোনো সমস্যা নেই। বাদ্যান্য করে ঘুমাইছি, বাদ্যান্য করে খাইছি, 4 দিন 5 দিন পরে একদিন গোসল করছি, লুঙ্গি একটা লিয়ে গেছি, এইটা ভিঙ্গি পার করছি। যাই হোক, যখন যুদ্ধে যাবো এই কথা এলে আমাকে কমান্ডার একটা কথা বলছে, এই দেখো এই দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত, বঙ্গবন্ধুর মুক্ত না হওয়া পর্যন্ত আমরা অস্ত্র ছাড়বো না। যে পিছে আসবা তাহলে গুলি করে মাইলাম। ভিয়েতনামের লোক গাছের পাতায় যুদ্ধ করতে আছে, আমরা বললাম খাল বিল ভরা মাছ আছে, এই মাছ খেয়ে আমরা যুদ্ধ করবো। পিস তো হইতে পারবো না, ন কখনই পিস তো হবো না। জীবন যে বগা যুদ্ধের বিল্টের জীবন যে বগা পিস তো হবো না। কাপুরুষরা দেশ স্বাধীন করিয়ে ছাড়বো ইনশাল্লাহ, আল্লাহর রহমত অশেষ মেহেরবান। দর্শক আপনারা শুনছেন ওনার মুক্তিযুদ্ধকালীন ঘটনা, উনি কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কিভাবে ঢাকায় এসেছেন এবং কিভাবে বঙ্গবন্ধুর সাথে ওনার দেখা হয়েছে। উনি মুক্তিযুদ্ধে একজন সুযোগ্য কমান্ডারের নেতৃত্বে উনি অংশগ্রহণ করেছেন। উনি যে আসলেই যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে উনি অংশ নিয়েছেন, তার প্রমাণ কি? এর মধ্যে একটি প্রমাণ আমাদের হাতে এসেছে। বঙ্গবন্ধুর সাথে ওনার একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই সময়কার ছবি। এখানে ওনার কমান্ডার সহ আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব এখানে আছেন, তারপরে ওনার কমান্ডার এবং উনি হাবিবুর রহমান সহ সবাই এখানে রয়েছেন। তো দর্শক, আমরা এছাড়াও আরো কিছু প্রমাণ আমরা দেখতে পারি উনি যে সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা ছিলেন। গেজেটভুক্ত 3 জন মুক্তিযোদ্ধার প্রত্যয়নপত্র ওনার সাথে আছে। গেজেটভুক্ত 3 জন মুক্তিযোদ্ধা ওনাকে প্রত্যয়নপত্র দিয়েছে, ওনাদের সাথে যুদ্ধ করেছেন। হাবিবুর রহমান সাহেব ওনাদের সাথে যুদ্ধ করেছেন। এই 3 জন ওনাকে 3টি প্রত্যয়নপত্র ওনাকে দিয়েছেন যে উনি যে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তার প্রমাণ। তো দর্শক, আমরা মুক্তিযুদ্ধ হিসেবে ওনার আরো একটি প্রমাণ, ওনার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওনাকে প্রত্যয়নপত্র দিয়েছেন এবং ওনার জন্য শুভকামনা করেছেন। তো আমরা জেনেছি যে আপনি সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা, তো আপনি আসলে স্বীকৃতিটা পাচ্ছেন না কেন? কোন পথে আপনি গিয়েছেন? এখানে আমি দেশ যখন স্বাধীন হয়, তা দেশ স্বাধীন হওয়ার আগে একটু ঘটনা না বললে নয়। যখন আমি ড্যামরা যুদ্ধে যাই, ড্যামরা যে কীভাবে কোন যাই এই কথা না বলে, যে বর্তমান যে সায়দাবাদ বাস টার্মিনাল, এটার ওই সাইডটা ছিল মানে আউটফল, মানে ঢাকা শহরের সমস্ত মল এখানে পড়তো। আর গভীরবাগ, গোলাপবাগ জায়গা আছে, এই 8-10 হাত একটা কারের ব্রিজ ছিল, 8-10 হাত। আচ্ছা, ছোট্ট একটা খালা ছিল, অনেক অ্যাপার্টমেন্ট বড় বড়। ওই এলাকার মানুষ জানতে পারো যে আমার এই ভিডিওটা ওরা দেখে, তাহলে বুঝতে পারবো যে স্বতন্ত্রটা ওই কার পাড়ায় আমরা ওদিকে যাত্রা দিকে জামরার দিকে আগমন রওনা করছি আমরা। আচ্ছা, তো যাই হোক, ওইখানে আমরা যুদ্ধ শেষে যখন যুদ্ধ করি, আমাকে ম্যাগজিনে গুলি নেই, গুলি না থাকাতে খুব চাঞ্চল্য পড়ে গেলাম না। আমার খালি গায়ে কাঁচা পর্যন্ত, এই কাঁচাতে আমরা গেঞ্জি আসলে গেঞ্জি বানাবো, তখন শীতও না গরমও না, সব জায়গায় পানি, হাঁটু পানি, ডান পানি, কোনো জায়গায় গলা পানি, কোনো জায়গায় পানি নাই, এইভাবে চলছে। এর মধ্যে করতে করে যাই আমরা যুদ্ধ শেষ করে পরে গুলি যখন শেষ, তখন তো মানুষ বাঁচার জন্য সবাই চেষ্টা করে, তো নিজে জানটাকে মায়া লাগলো। যখন অস্ত্র ছিল, গুলি ছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, যারা দর্শকবৃন্দরা আছেন আমার কথাটা আমরা শোনেন, আমরা বিশ্বাস করবেন না, যুদ্ধ আপনারা দেখেন নাই, ফিল্ডে থাইকাতে দেখতেন যুদ্ধ কারে কয়, তখন বুঝতে পারতেন আমার মুক্তিযোদ্ধা ভাইগো আমাকে অনেকে অবহেলা করেন, আমার মুক্তিযোদ্ধার সন্তানকেও অনেকে অবহেলা করেন। এইটা করেন না, যুদ্ধ চোখে দেখেন না, এই যুদ্ধ কীভাবে করছি যদি দেখতেন তাহলে বুঝতেন আমাকে নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবো বঙ্গবন্ধুর আহ্বানে। আপনারা জানেন না যে যুদ্ধের ফিল্ডটা কী ছিল। আমরা কোনো মৃত্যুকে পরোয়া করি নাই,
আমরা নিজের স্বার্থের জন্য যুদ্ধ করি নাই, ব্যক্তি স্বার্থের জন্য করি নাই। বঙ্গবন্ধুর আহ্বানে সারা এই দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছি, 7.5 কোটি বাঙালির জন্য যুদ্ধ করছি। আমরা কিছুই দরকার ছিল না, প্রয়োজন ছিল না। কী জন্য? স্বাধীন দেশ আমরা স্বাধীন করব, এই ছিল আমার একমাত্র টার্গেট। দেশ স্বাধীন হওয়া না পর্যন্ত পিছ তো হবো না, দরকারে সইরে যাবো। এইভাবে গেছে। আজকে অনেকেই আছেন আমাকে মুক্তি অবহেলা করেন, বেকার চোখে তাকান, মুক্তির সন্তানকেও বেকার চোখে তাকান। এটা করেন না, এটা করেন না। দর্শক, উনি অন্তরে ধারণ করা যে কষ্টগুলো, সে কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করছেন এবং ওনার মুক্তিযুদ্ধকালীন ঘটনা বলতে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন এবং সবার প্রতি মুক্তিযোদ্ধাদেরকে যেন অবহেলা না করেন সে আহ্বান করছেন। স্বীকৃতি পাওয়ার জন্য কি কি কাজগুলো করেছেন আপনি? আমি স্বীকৃতি পাওয়ার জন্য আমি আমার এমপি মহোদয় পঙ্কজ দেবনাথ বাবুর কাছে গেছি। উনি আমার মন্ত্রীর কাছে সুপারিশ মালা পাঠাইল। তারপরে গেলাম মন্ত্রী মহোদয়ের কাছে। আচ্ছা আচ্ছা। ওই স্যারে উনি বললো যে কি যে অনলাইনে আবেদন করা না থাকলে আমার কিছু করার নেই। তখন উনি সব কিছু করিয়া দিল। তখন আর কী করবো? তখন করলে একজনে বললো কি যে আমি তো মূর্খ মানুষ না, একজনে বলে কি যেমন আপিলের ব্যবস্থা করেন, আপনার এই মুক্তিযুদ্ধ আগে ওই আপিলে ফর্ম দিব, ফর্মে সইটি করে নিয়ে আপিল বিভাগে জমা দেন, জমা দেন জাম্বুগায়। আবার আমার তো চালাই রিক্সা, দেশে একটা আইতে যেতে কত টাকার প্রয়োজন ধার করতো গ্রহণ করে দিয়েছি তো সম্মান নিকুনি পাই। এই আবার দেশে গেছি, যে গোলা আইনা কমপ্লিট করিয়া জাম্বুয়া গেলা, জাম্বুয়া গেলে আমার এইটা জমা নেওয়া হবে না। তখন মাথায় বাড়ি জমা হবে না কেন? সার্কুলার নাই, সার্কুলার দিলে হয়তো আমরা পরবর্তী জায়গায় তো সার্কুলার কবে দিব, কি আমি কবরে গেলে পাবো না কবরের আগে পাবো, এই কোনো হিসাব নাই। দর্শক, আপনাদের অবগতির জন্য আমি ওনার দরখাস্তটি দেখাচ্ছি। উনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বরাবর যে দরখাস্তটি করেছেন ওনার স্বীকৃতির জন্য, সেটি প্রথমে উনি ওনাদের স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দাসের কাছে জমা দিয়েছেন। পঙ্কজ দাস স্বাক্ষর করে তারপর দেওয়ার পরে উনি মুক্তিযুদ্ধ মন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে স্বাক্ষর পেয়েছেন। তবে মুক্তিযুদ্ধ মন্ত্রী ওনাকে বলেছেন যে ওনাকে একটি সিলের মাধ্যমে ওনাকে উল্লেখ করে দিয়েছেন যে অনলাইনে আবেদন করা ছাড়া আমার কিছুই করার নেই। তো সেটি নিয়ে এখনো উনি দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, সকলের কাছে আবেদন করছেন। আপনার মূল চাহিদা হচ্ছে আপনি স্বীকৃতি চান। আমি ঠিক আমি স্বীকৃতি চাই। আপনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনি রিক্সা চালাতেন, এখনো রিক্সা চালান? এখনো চালাই। দর্শক, তাহলে আমরা বুঝতে পারি একজন বীর মুক্তিযোদ্ধার কি পাওয়ার আছে দেশ থেকে। তো উনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন, জীবন বাজি রেখে কাজ করেছেন। কিন্তু সেই যে 1971 সালে উনি রিক্সা চালাতেন, আজকে 2022 সালেও উনি রিক্সা চালান। মুক্তিযুদ্ধের পরিচয়ে কোথাও গেলে তো আপনার ভালো কিছু হতে পারতো, হতে পারতো, কিন্তু আমার তো ওই প্রসেসিং নেই। তো এই যে এইটা দিচ্ছে এই কারণে মনে শান্ত না। আই এম ফিল্ডার ফাইটার। আমি দেশের রক্ত ধরাইছি। আমি ফ্রিডম অফ ফাইটার, লে ডাউন ইয়ার লাইফ ইন দি সার্ভিস অফ দি মাদারল্যান্ড। দেশের জন্য সর্বোচ্চ নিয়োগ করো, আমি সর্বোচ্চ নিয়োগ করছি। এখন শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন, আমি কোনো ক্ষতি করিনি। আমরা তো জনগণের দরদি, অসহায় মানুষের পাশের কান্ডারি। বঙ্গবন্ধু ছিল দাতা, তার সুযোগ্য কন্যা আপনি রাষ্ট্রের প্রধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। আপনার দরের কাছ থেকে আমি কোনো খালি দিতে পারি না, কারণ আমার দাতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী। আপনি আমার বিমুখ করবেন না, দয়া করে আমার একটু বিবেচনা করেন। আমি টাকা পয়সা চাইব না, আমি একটু সম্মান নিয়ে কবরে যাইবার চাই। আমি কদিন বাঁচবো? আর 10 বছর হলে বাঁচবো না। এই 10 বছরও কোনো মুক্তি থাকবে না, তখন আপনার কাছে আর কেউ কানবে না। আমরা আসি, আপনার কাছে কানবো। আমরা মুক্তি দেওয়ার জননী, আমরা আমাকে মা। আপনার কাছে সন্তানে কাঁদবো, কার কাছে যাবো বলেন? আপনার ছাড়া কে আছে? এত বছর পরে কেউ জিজ্ঞাসা করে নাই। এই 13 বছর আগে মুক্তি দেওয়া বলতে পারি নাই যে আমি একজন কুরুক্ষেত্র যোদ্ধা, বলতে পারি, লজ্জা লাগতো। আমার আগে মুক্তিযোদ্ধা কী করছে সবাই, বাংলা মানুষ সবাই জানে কী কষ্ট করছে না। আজ আমি আমার বাপ না, আমারও যে মুক্তিযোদ্ধা ভাইয়েরা পাচ্ছে, এটা বড় শান্তির বড় আনন্দ। এর আনন্দ কী হইতে পারে? আমি না বলেন দুঃখ নাই, কিন্তু আজকে আমার স্বাধীন করছি, স্বাধীন দেশে বুক খুলে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে বাক সত্যি। দর্শক, আপনারা দেখছেন যে হাবিবুর রহমান সাহেব ওনার মনের আক্ষেপগুলো তুলে ধরছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উনি
নিজের কথাগুলো পৌঁছাতে চাচ্ছেন এবং নিজের দাবিটুকু পৌঁছাতে চাচ্ছেন। জননেত্রী, মানবতাবাদী নেত্রী এবং বিশ্বব্যাপী যিনি মাদার অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃত, সেই প্রধানমন্ত্রীর কাছে, বঙ্গবন্ধু কন্যার কাছে তিনি তার দাবিগুলো তুলে ধরতে চাচ্ছেন এবং তিনি চাচ্ছেন যে স্বীকৃত মুক্তিযোদ্ধা হতে। তিনি কোনো দয়া দাক্ষিণ্য চাচ্ছেন না, কারো কাছে কোনো আর্থিক সহযোগিতা চাচ্ছেন না, তিনি শুধু সম্মানটুকু চান। আজকের এই ভিডিওটি দেখে কেউ যদি আপনাকে অর্থনৈতিক সহযোগিতা করতে চায়, আপনি কি নেবেন? না না না, নো, না। দর্শক, উনি অর্থনৈতিক কোনো সহযোগিতা চাচ্ছেন না। উনি আমাদেরকে এর বাইরে উনি বারবার বলেছেন, ক্যামেরার সামনে উনি বলেছেন যে উনি অর্থনৈতিক কোনো সহযোগিতা চান না, উনি চান শুধু বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি, আর কিছুই না। আমার এলাকায় আমার অনেকে বলছে যে আপনার এই বয়স্ক ভাতা করিয়া দিই। আচ্ছা, আমি নো, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার সরকার যদি আমার যেটা প্রাপ্য ওইটা দিলে আমার লিখে না, আমার আর দরকার নেই। আমার যেটা দিবেন এটা গরিবরে বিলিয়ে দিবেন। আমার অন্যজনের চেষ্টা করেন। এই যে 15 জনা দিছে, তোমার টাকা পয়সা দিছে, আমার কাছে আসছে, সত্য কথা, অনেক আসছে। আমি না ভাই, গরিবের মধ্যে বিলিয়ে দেয়। আপনিও তো গরিব। আমি গরিব হইলো, আমি আর বীর মুক্তিযোদ্ধা, আমি এই রিলভির জন্য, মানে অন্তর থেকে আপনি বড় লোক। হ্যাঁ, অন্তর থেকে অবশ্যই, ইনশাল্লাহ আমিও অন্তর থেকে বড় লোক। দর্শক, আমরা আবেগঘন মুহূর্তে খুব ভালো একটি কথা শুনেছি, সেটি হলো অর্থনৈতিকভাবে উনি গরিব হতে পারেন, কিন্তু অন্তর থেকে উনি একজন ধনী মানুষ। উনি চান যে ওনার যে বয়স্ক ভাতার জন্য ওনাকে অনেকে বলেছেন, তিনি সেই বয়স্ক ভাতা না নিয়ে উনি বলেছেন যে এটি গরিবদের মধ্যে দিয়ে দেন। এবং উনি ওনার কাছে যে করোনাকালীন যে প্রণোদনা এসেছে সেটার আবেদনগুলো উনি ফিরিয়ে দিয়েছেন। উনি বলেছেন যে আমার প্রয়োজন নেই, এটা গরিবদেরকে দিয়ে দেন। উনি অন্তর থেকে একজন ধনী মানুষ। আর একটা কথা বলতে চাই, আমি যেখানে থাকি এলাকায়, ওই বাড়ির যে বাড়িটা বস্তির থাকি, ওই বস্তির মানুষগুলো যেগুলো শুনতে পারবেন, আমি যখন থাকি তখন দেখে কে পাক করছি করে নাই তার খবর রাখি। আমি না খেয়ে এলাম, তুমি খাও, প্রমাণ আছে। আমার কোনো লোভ লালসা, কোনো চাহিদা আমার নাই। আপনি যে বস্তিতে থাকেন সেটা কি পরিবার সহ, আপনার পরিবার সহ? না, পরিবার নাই। পরিবার নাই? না। তার মানে আমার এই যে আজ 4 বছর হইল, আমার এই অভাব অনটন, আমি চালাতে পারতেছি না। একটা মেয়ে লোক পালতে গেলে টাকা লাগে না, আমি কাজই করতে পারি না। হ্যাঁ, বাপের ওই অস্ত্র ভালো, বা সেখানে আর সেখানে খেয়ে বাস চলতেছে। পরিবার কি আপনার অর্থনৈতিক কষ্টের কারণে চলে গেছে? আমি চালাতে পারতেছি না। একদিন কাজ করে 3 দিন পারি না, 3 দিন করে 2 দিন পারি না, এইভাবে চলতে থাকে জিন্দিগি নিয়ে আমার। দর্শক, আপনারা আবারও জানলেন যে আরো একটি কষ্টের ঘটনা, সেটি হচ্ছে উনি যে কর্ম করেন, উনি প্রতিদিন কর্ম করতে পারেন না। উনি শারীরিকভাবেও অনেকটা দুর্বল হয়ে গেছেন। একদিন কাজ করলে হয়তো 2 দিন করেন না। এই কষ্টে, আর্থিক কষ্টে ওনার পরিবার ওনাকে ছেড়ে চলে গেছেন এবং পরিবার ওনার সাথে থাকেন না। উনি ঢাকার কেরানীগঞ্জের ছোট্ট একটি বস্তিতে উনি একা একা থাকেন। দর্শক, কি বলবো আসলে, এই আবেগঘন মুহূর্ত, এই আবেগের কথাগুলো যতই আমরা শুনি আবেগ আপ্লুত হয়ে যাই। তো আপনার বর্তমানে চাওয়া শুধু একটাই, সেটা হচ্ছে আমার শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন, আপনি যদি আমাদের দয়া করেন, আমি কোনো টাকা পয়সা নিবি না। আমার কাছে যখন অস্ত্র ছিল, আমি বাড়িঘর দখল করতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রী যে অস্ত্র আমার কাছে ছিল, আমি অনেক কিছু করতে পারতাম না, আমার প্রয়োজন না। আমি আমার কাছে কোনো মিথ্যা বলবো না। আমি রাষ্ট্রপ্রধান, আমার দেশের জন্য আমরা এত কিছু যুদ্ধ করে দেশ স্বাধীন করে আনছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা আমাদের বিবেচনা করেন। আমি বড় অসহায়, আমি পারতেছি না, আমার একটু দয়া করেন। আবার একটা টেলিফোনে আমার সব সমস্যা সমাধান হয়ে থাকে। মন্ত্রী মহোদয়, সব সমস্যা সমাধান হয়ে থাকে, একটু ব্যবস্থা করেন। আমি পরিকৃত একজন যোদ্ধা, আপনি যা রেডি আমার ট্রাইবেন, আমার ট্রাইবেন। আমি কোন জায়গায় আর্মিরা আমার অ্যাটাক করছে, জায়গা কোনো পরিস্থিতি আছে দেখাইতে পারবো। যেই জায়গায় যুদ্ধ করছে ওগুলো দেখাইতে পারবো না। বড় বড় বাল্ট হয়ে গেছে, বড় বড় মিলিটারি হয়ে গেছে। যেই জায়গায় আর্মিরা আমার অ্যাটাক করছে ওই জায়গায় আমরা দেখাইতে পারবো, এটা 100%। বঙ্গবন্ধু কি এয়ারপোর্ট থেকে আনছি, অনেক কাহিনী বলতে পারবো, অনেক সময় লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার আকুল আবেদন, আপনার সিআইডি দিয়ে তদন্ত করেন। আমি যে এলাকায় থাকি ওই এলাকায় সবাই জানে, প্রতি লোক জানে, এক নামে জায়গায় মুক্তিযুদ্ধ হাবিবুর রহমান, সবাই ছিল। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি দয়া করে সাহায্য করেন, আমার একটু হেল্প করেন আমার। দর্শক, আপনারা দেখছেন উনি অনেক আবেগী অবস্থায় এবং কান্নাকাটি করে মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে উনি আবেদন করছেন যেন উনি যে মুক্তিযোদ্ধা সেটার যদি কেউ প্রমাণ চায়, কত ধরনের প্রমাণ ওনাদের লাগবে, সব ধরনের প্রমাণ উনি দিতে পারবেন। শুধু উনি
যে স্থানগুলোতে যুদ্ধ করেছে সেই স্থানগুলো উনি দেখাতে পারবেন না, কারণ স্থানগুলোর এখন অনেক পরিবর্তন হয়ে গেছে এবং সেই স্থানগুলোর কোনো ভিডিও চিত্র ওনার কাছে নেই। না, যদি থাকতো তাহলে উনি সেটাও দেখাতেন। আজকে একটা ওনার কাছে একটি ছবি শুধু আমরা দেখিয়েছি একবার, ওনার কাছে একটি ছবি রয়েছে। দর্শক, আপনারা দেখলেন যে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সাহেব দেশের কর্তা ব্যক্তিদের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার আকুল আবেদন করছেন যেন উনাকে একটিবার অন্তত মৃত্যুর আগে বীর মুক্তিযোদ্ধার খেতাবটা উনি পান এবং এই সম্মানটুকু নিয়ে উনি পৃথিবী থেকে যেতে চান। আমার মোবাইল নম্বরটা দিতে পারেন? আপনার মোবাইল নাম্বারটা বলেন আপনি। আমার মোবাইল 01969882237। আচ্ছা, আমরা একটু বলেন আরেকবার। 01969882237। দর্শক, এই নাম্বারটি দেওয়ার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যেন উনি প্রধানমন্ত্রী বরাবর নিজেকে পৌঁছাতে পারেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে কেউ ওনাকে যদি ফোন করে ওনাকে বলেন যে আপনি আসেন, আপনাকে আমরা মুক্তিযুদ্ধের স্বীকৃতিটা অবশ্যই দেব, সেটার জন্য উনি মূলত নাম্বারটি দিয়েছেন। তো দর্শক, দেখলেন একজন বীর মুক্তিযোদ্ধার জীবনের কতটুকু কষ্ট থাকলে উনি এত আবেগ আপ্লুত হয়ে আবেদন করতে পারেন। এবং আরো একটি বিষয় আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে উনি মুক্তিযুদ্ধকালীন সময় থেকে আজ পর্যন্ত উনি একই পেশায় রয়েছেন, উনি একজন রিক্সা চালক। তো একজন বীর মুক্তিযোদ্ধা রিক্সা চালক, এটা আমরা কেউ নিশ্চয়ই চাই না। যদি চাই যে ওনার জীবনটা পরিবর্তন হোক, যদি চাই যে উনি একজন সত্যিকার মুক্তিযোদ্ধা হিসেবে উনি তার স্বীকৃতিটুকু পাক এবং এইটুকু শান্তি নিয়ে উনি পৃথিবী থেকে বিদায় নেক, এইটুকু যদি আমরা চাই, তাহলে অবশ্যই আমরা এই ভিডিওটি শেয়ার করব এবং এই ভিডিওটি শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেব, সারা পৃথিবীর বাঙালিদের কাছে পৌঁছে দেব, যারা বাংলা ভাষায় কথা বলে এবং গর্ব করে বলে আমরা বাঙালি, যারা বলে আমরা স্বাধীন দেশের নাগরিক, তাদের কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায় এবং ভিডিওটি বেশি বেশি তারাও শেয়ার করে, সারা পৃথিবীর মানুষকে জানতে সহযোগিতা করে যে একজন মুক্তিযোদ্ধা কেন রিক্সা চালাবে, একজন মুক্তিযোদ্ধা কেন অবহেলিত থাকবে এবং একজন মুক্তিযোদ্ধা কেন কান্নাকাটি করবে, দাঁড়ে দাঁড়ে ঘুরবে তার স্বীকৃতির জন্য। আমরা কেউই এটা চাই না নিশ্চয়ই। যদি আমরা এটা না চাই, তাহলে অবশ্যই এই ভিডিওটি আমাদের শেয়ার করা দরকার। সকলকে ধন্যবাদ। আবারও হাবিবুর রহমান সাহেব, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।